আমি দীপন এবং আমি চৈতি। এটা আমাদের দেশের বাইরে প্রথম কাপল ট্যুর এবং আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে শ্রীলঙ্কায়। তো আশা করছি আপনাদের সাথে শেয়ার করব আমাদের জার্নিটা কেমন ছিল। হ্যালো, কেমন আছেন সবাই? আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দক্ষিণ এশিয়ার একটি সুন্দর দ্বীপরাষ্ট্র, যেটি কিনা ভারত মহাসাগরের বুকে এক বিন্দু জলের মতো। নারিকেল আর চা বাগানের সবুজে ঘেরা পাহাড় আর নীল সমুদ্রের দেশ শ্রীলঙ্কা থেকে। এই জার্নিটা এবং এই ব্লগটা দুটোই আমাদের জন্য ভীষণ ভীষণ স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমাদের বিয়ের প্রায় 1.5 বছর পরে দেশের বাইরে একসাথে এটাই প্রথম ঘুরতে যাওয়া। দীপন যদিও অফিসের সুবাদে এর আগে অনেক দেশ ঘুরেছে, কিন্তু আমার জন্য এবারই প্রথম। আবার এটাই আমার চ্যানেলের প্রথম কোনো ট্রাভেল ব্লগ হতে যাচ্ছে, যেখানে আমি আমাদের এই জার্নির A to Z সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই স্পেশাল ব্লগটা শ্রীলঙ্কা ভ্রমণ গল্পের একদম শুরু থেকে। গল্পটা শুরু করছি একটু পেছন থেকে। শ্রীলঙ্কা যাওয়ার জন্য আমরা ঈদের ছুটিকেই কাজে লাগাই। আমাদের ফ্লাইট ছিল জুনের ঠিক 4 তারিখে। আমি আগের দিন প্রায় মধ্যরাত পর্যন্ত জেগে জেগে আমাদের সব লাগেজ প্যাকিং কমপ্লিট করি, যেন যাওয়ার দিন একদম প্যারা না হয়। আর যেহেতু আমরা 8 দিন থাকবো, তাই আমি প্রতিদিনের আমাদের স্পেশাল আউটফিট গুলোকে এইভাবে আলাদা আলাদা ভাবে প্যাক করে ফেলেছি, যেন প্রতিদিন সকালে খুঁজে পেতে সময় না লাগে এবং একটা খুঁজতে গিয়ে পুরো লাগেজ এলোমেলো না হয়ে যায়। চলুন ব্লগে ফেরা যাক। আমাদের ফ্লাইটটা ছিল ঠিক রাত 2:15-তে, কিন্তু এয়ারলাইন্স থেকে আমাদেরকে একদিন আগে জানানো হয়েছে আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে। নতুন ফ্লাইট শিডিউল 4:45-এ, অর্থাৎ প্রায় 5 তারিখ ভোর। যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইটে 3 থেকে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হয়, সেই কথা মাথায় রেখে আমরা প্রায় রাত 12টার দিকেই উবার কল করি। আমরা যেই সময়টাতে বাসা থেকে বের হয়েছি, সেই সময় ঢাকার রাস্তা ঘুমিয়ে পড়ার কথা থাকলেও তা হয়নি, কারণ বাসার আশেপাশেই ছিল একটা গরুর বাজার। ঈদের মাত্র কয়েকদিন আগে, তাই রাস্তায়ও বেশ জ্যাম ছিল। অথচ এদিকে আমার ফ্রেন্ড ধীরারা নাকি আমাদের পরে বাসা থেকে বের হয়েও আমাদের আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছে। কি এক কাণ্ড বলুন তো। গ্রুপের অন্যদেরও কল দিয়ে খোঁজ খবর নিতে নিতে আমরা ততক্ষণে এয়ারপোর্টে চলে আসি। 1 নম্বর টার্মিনাল দিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমাদের বাকি বন্ধুদেরকে খুঁজতে শুরু করে দিই। একে একে সবাই যখন চলে আসলো, সবার সাথে জাস্ট হাই হ্যালো করি। আমরা সময় নষ্ট না করে চলে যাই চেক ইন কাউন্টারের দিকে, যেখানে সবার লাগেজ জমা দিয়ে বোর্ডিং পাস এবং লাগেজ ট্যাগ নিয়ে নিই। এখানে আমাদের লাগেজের ওজন, পাসপোর্ট, ই ভিসা কপি, রিটার্ন এয়ার টিকেট, হোটেল বুকিং এসব চেক করে এবং সাথে কত ডলার ক্যারি করছি বা আমাদের ক্রেডিট কার্ডের লিমিট কত, এগুলো জানতে চাওয়া হয়। এখানে দায়িত্বরত অফিসারকে রিকোয়েস্ট করে আমরা যার যার সুবিধা মতো উইন্ডো সিটও নিয়ে নিই। সেখান থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল আমরা কত নাম্বার গেট দিয়ে আমাদের ইমিগ্রেশনে যাব। সেই অনুযায়ী আমরা সিরিয়ালে দাঁড়িয়ে পড়ি। একজন ইমিগ্রেশন অফিসার এসে আমাদের পাসপোর্ট চেক করে এবং যখন বুঝতে পারে আমরা একটা গ্রুপ একসাথে যাচ্ছি, তখন আমাদের সবাইকে আরেকজন অফিসারের কাছে নিয়ে যায়। সেখানে তিনিও আমাদের সব ডকুমেন্টস চেক করে এবং আমাদেরকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। সেখান থেকে আমাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হয় আরেকটা রুমে। আমাদের পাসপোর্ট গুলো সেখানে জমা রেখে তারা আমাদের কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে বলেন। কিছুটা সময় টেনশনে কাটানোর পর অবশেষে আমাদের ডাক আসে সেই রুম থেকে। তারপর একে একে আবারও পাসপোর্ট চেক, এনওসি চেক, ডকুমেন্টস, রিটার্ন টিকেট, হোটেল বুকিং, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জিজ্ঞাসাবাদ করার পরে বোর্ডিং পাসে তিনি ওকে লিখে আমাদেরকে ছেড়ে দেন। তারপরে সে আমাদেরকে আবারও ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হয়, অর্থাৎ যেখানে নর্মালি সবার ইমিগ্রেশন হয় এবং ছবি তোলা হয়। এই প্রসেসগুলো শেষ করতে করতে প্রায় অনেকটা লম্বা সময় লেগে যায়। আমরা কিছুটা টেনশনের মধ্য দিয়ে হলেও ইমিগ্রেশনটা খুব ভালোভাবে শেষ করতে পেরেছি এবং ফাইনালি সবাই একসাথে আমাদের অনেক দিনের সেই কাঙ্ক্ষিত জার্নিটা শুরু করতে যাচ্ছি। এটা ভেবেই আমরা বেশ খুশি। ওয়েট, তোমাদের সাথে তো পরিচয় করানো হয়নি। এই ট্যুরে আমাদের সাথে আর কে কে যাচ্ছে, চলো তাহলে পরিচয় পর্বটা আগে সেরে নেই। শুরুতেই সেলফিতে যাকে দেখছেন তিনি হচ্ছেন সাইদ ভাই, এর পাশে আছেন মিতু আপু, তারপর সানি ভাই, দীপন, আমি এবং এই পাশে আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড ধীরা এবং পার্থদা। এই হচ্ছে আমাদের শ্রীলঙ্কা ট্রিপের লাকি 7 টিম। এতক্ষণে আমাদের মধ্যে একটা ট্যুর ভাইব চলে এসেছে। ঘড়িতে তাকিয়ে দেখি আমাদের হাতে এখনো ঘন্টাখানেক সময় আছে, তাই ভাবলাম এবার একটু পেট পুজো করা যাক। আমাদের কাছে স্কাই লাউঞ্জের মাত্র 2টা কার্ড আছে, যেটা দিয়ে আমরা কিনা 3 জন মাত্র এন্ট্রি নিতে পারবো। কিন্তু বিপত্তিটা এখানেই বাঁধলো। আমাদের গ্রুপে আমরা মেম্বার 7 জন। এই পর্বে গ্রুপের ছেলেগুলা খুবই উদারতা দেখিয়ে বললো, যাও তোমরা 3টা মেয়ে একটু চিল করে আসো, আমরা একটু বাইরে ঘোরাঘুরি করি। যে কথা সেই কাজ। আমরা তো ভিতরে সেই এনজয় করছিলাম। হালকা পাতলা একটু ডিনারও সেরে নিলাম। ততক্ষণে ঘড়িতে প্রায় 4টা বাজে আর আমাদের ডাকও চলে এসেছে। ততক্ষণে ফ্লাইটে ওঠার আগে আবার সবাই একটু ঢং ঢাং করে ছবি টবি তুলে আমাদেরকে যেই গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে আমরা সেই দিকে আগাতে থাকি। আমাদের সর্বশেষ নিরাপত্তা চেক ইন কমপ্লিট করে আমরা একটা লম্বা এয়ার ব্রিজের মধ্য দিয়ে আমাদের বিমানে উঠে পড়ি। যেহেতু সামনে ঈদের লম্বা একটা ছুটি, তাই যাত্রীর সংখ্যাও কিন্তু অনেক। একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট হলেও বিমানটা যে ডোমেস্টিকের মতো কনজাস্টেড হবে তা আমরা মোটেও আশা করিনি। যাই হোক, তবুও সবকিছু মিলিয়ে বেশ হ্যাপি, বেশ এক্সাইটেড। কিন্তু তাতে কি,
বিমান ছাড়ার আগে আমার পাশের জনের অবস্থা ততক্ষণে এই যে আপনারাই দেখুন। আমাদের গ্রুপে সবার সিট একসাথে পড়েনি, তবে আশেপাশেই ছিল, তাই বাকিরা আমাকে জাস্ট হাই হ্যালো করে সময় দিচ্ছিল যেন আমি একা একা বোর ফিল না করি। তবে এত এক্সাইটমেন্টের মধ্যে চাইলে কি আর বোর ফিল করা যায়? প্রথমবার বিমানে চড়া, অনেক দিনের স্বপ্নের ট্যুর, সব ভাবতে ভাবতে আকাশ থেকে মেঘের উপর ভেসে এত কাছ থেকে সূর্যোদয় দেখা, অনুভূতিগুলো অসাধারণ। প্রতিটা মুহূর্তই যেন রোমাঞ্চকর। ঠিক সেই সময় আমার মনে কি চলছিল জানো? মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? আমার সঙ্গে যাবি? শুভদাস গুপ্তের কবিতার সেই কথাগুলোর মতন কোন এক মেঘ যেন আমার এসে ডাকছে। মেঘে মেঘে ভাসতে ভাসতে চলো তোমাদের কিছু ইনফরমেশন শেয়ার করে দেওয়া যাক। আমাদের ফ্লাইটটি ছিল ফিটস এয়ারে। আমরা প্রায় ৪৫ দিন আগেই আমাদের এয়ার টিকিট বুক করি। ঢাকা থেকে কলম্বো ডিরেক্ট ফ্লাইটে রিটার্ন সহ আমাদের জন প্রতি খরচ পড়েছে ৪৮,৫০০, অর্থাৎ পার কাপল ৯৭,০০০ বাংলাদেশি টাকায়, যেটা কিনা নন রিফান্ডেবল। আমরা বেশ কিছু এয়ারলাইন্স এর ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখেছি, যদি আমরা ১১, ১৩ কিংবা ১৮ ঘন্টার ট্রানজিট নিতাম তাহলে আমাদের এখানে দুজনের প্রায় ২০ থেকে ৩০,০০০ টাকার মতো কম লাগতো। তো যারা একটু খরচ বাঁচাতে চান তারা চাইলে এই সুযোগটা নিতে পারেন। এই ফ্লাইটে আমরা ৩০ কেজি পর্যন্ত চেক ইন লাগেজ এবং সর্বোচ্চ ৭ কেজি পর্যন্ত হ্যান্ড ক্যারি করতে পারবো জন প্রতি। শ্রীলঙ্কার ভিসা অনারেবল, তবে আমরা পার পার্সন $20 খরচ করে ৪-৫ দিন আগেই আমাদের ভিসা নিয়ে নেই। এই ভিসা মূলত অ্যাপ্লাই করার ২৪ ঘন্টার মধ্যেই দিয়ে দেয়। অন অ্যারাইভালের জন্য $25 খরচ করতে হয়। আমার মতে আগে থেকে ই ভিসা নিয়ে নিলে আপনার অনেকটাই সময় বাঁচবে, সেই সাথে ঝামেলাও কম হবে। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে। শ্রীলঙ্কার ইমিগ্রেশনের জন্য আপনার যে কয়টা ডকুমেন্টস লাগতে পারে সেগুলো হচ্ছে পাসপোর্ট, ই ভিসা, রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এনওসি পেপার, আমাদের মতো কাপল হলে ম্যারেজ সার্টিফিকেট, পর্যাপ্ত ডলার কিংবা আপনার ক্রেডিট কার্ডের পর্যাপ্ত লিমিট। সব পেপারস ঠিক থাকলে খুব একটা ঝামেলা আপনাকে পোহাতে হবে না। কথা বলতে বলতেই দেখুন ৩ ঘন্টার সময় একেবারে পার করে ফেললাম। এদিকে ল্যান্ডিং এর ঠিক আগে আগে আমার জনাবেরও ঘুম শেষ। তাকে গুড মর্নিং জানিয়ে আমাদের প্রথম একসাথে আকাশে ওড়ার কিছু স্মৃতি ধরে রাখলাম। নিচের দিকে তাকাতেই দেখি মেঘে ঘেরা একটা নীল সমুদ্র আর বিস্তীর্ণ সবুজের মাঝে সারি সারি নারিকেল গাছ আমাদের ওয়েলকাম করছে। বিমান থেকে নেমে একটা এয়ার বাসে করে আমরা টার্মিনালের ভিতরে চলে যাই। সেখানে আবারও আমাদেরকে ইমিগ্রেশন ফেস করতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো বাংলাদেশে এত কাহিনী করে ইমিগ্রেশন পাস করলেও এখানে ইমিগ্রেশন অফিসার আমাদের একদম কিছুই জিজ্ঞেস করেনি, কেবল পেপারস চেক করেই সিল মেরে দিল। খুবই স্মুথলি আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে যায়। তারপর আমরা এয়ারপোর্টের ভিতরে ডিউটি ফ্রি সবগুলো দেখে নিজেদেরকে একদমই সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল অনেক কেনাকাটা করি। আসলে শ্রীলঙ্কার এয়ারপোর্ট আয়তনে কিছুটা ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম এবং পরিপাটি। ঘুরতে ঘুরতে আমাদের মনে পড়ে আমরা এখন আমাদের লাগেজই কালেক্ট করিনি। আর একে একে সবার লাগেজ পাওয়ার পরে আমরা চলে আসি ডলার এক্সচেঞ্জ করতে। এয়ারপোর্টে আমরা যে ডলার রেটটা পেয়েছি সেটা ছিল $1 295 রুপি। তো আমরা এখান থেকে খুব অল্প কিছু ডলার ভাঙাই সিম টিম জাস্ট এসব কেনার জন্য, কারণ আমরা আগে থেকেই জানতাম যে শহরের ভেতরে আরো ভালো রেট পাওয়া যায়। আর বাইরের দিকে এসে দেখি সবাই এভাবে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানো। সেখান থেকে আমরা আমাদের এই যাত্রার আরেকজন টিমমেট লাকি ভাইকে খুঁজে পাই। তিনিও আমাদের নাম হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, তাই তাকে খুঁজে পেতে আমাদের তেমন কোনো কষ্টই হয়। আর কেন তাকে ড্রাইভার বা গাইড না বলে টিমমেট বললাম তা আপনারা আমার এই যাত্রার সবগুলো ব্লগ দেখলেই বুঝতে পারবেন। তারপর সেখানে অনেকগুলো লোকাল সিমের শপ ছিল, তবে আমরা লাকি ভাইয়ের পরামর্শে ডায়লগ সিমটা নেই। পার পার্সন সেখানে আমাদের ১৪০০ রুপির একটা প্যাকেজ কিনি। সিমের সাথে 20 GB ইন্টারনেট এবং কিছু ফ্রি মিনিট ছিল। তো আমাদের দুজনের সেখানে মোট ২৮০০ রুপি খরচ হয় 2টা সিম কিনতে। তারপর বেশ অনেকক্ষণ পর নেটওয়ার্কে ফিরে বাংলাদেশের সবাইকে ফোন দিয়ে আমাদের অবস্থান নিশ্চিত করে এবার আমাদের এয়ারপোর্ট ত্যাগ করার পালা। লাকি ভাই আমাদের ওয়েট করিয়ে গাড়ি আনতে চলে গেল। শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর বন্দর নায়কের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার রাজধানীর কলম্বোর কাছেই নিগম্বো শহরে অবস্থিত। লাকি ভাই গাড়ি নিয়ে আসতেই আমরা লাগেজপত্র উঠিয়ে রওনা দিয়ে দিই। এবারের গন্তব্য সিগিরিয়া শহর। আমরা এই পুরো যাত্রার জন্য এই গাড়িটি ভাড়া করেছি 8 দিনের জন্য। এই 8 দিন এই গাড়ি সর্বক্ষণ আমাদের সাথেই থাকবে। গাড়িটা মূলত 10 সিটের একটা ভ্যান, তবে পিছনেও 2টা সিট বাড়ানো যায় চাইলে। আমরা মানুষ যেহেতু 7 জন, তাই এই যাত্রাটা আমাদের জন্য খুবই আরামদায়ক ছিল। আর গাড়ির ছাদটাও আমাদের দেশের গাড়িগুলোর চাইতে বেশ উঁচু, তাই 8 দিনের এত জার্নিতেও আমাদের একটুও খারাপ লাগেনি, একটুও দমবন্ধ লাগেনি। বেশ আরাম করেই লং জার্নি গুলো আমরা বেশ উপভোগ করেছি। এয়ারপোর্ট থেকে বেরোতেই প্রথম চমকে শ্রীলঙ্কা আমাদেরকে মুগ্ধ করেছে। লাকি ভাইকে বুঝাচ্ছিলাম আমাদের ক্ষুধা পেয়েছে, এখন আমাদেরকে খেতে হবে। মাঝপথে একটা হাইওয়ে রেস্তোরাঁয় তিনি গাড়ি পার্ক করেন। এখানে খাবারের অনেক অপশন ছিল। আমরা এখানে দুজন 2 রকমের খাবার নেই টেস্ট করার জন্য। একজন আমরা ভাত, ডাল আর চিকেন নেই, আরেকজন পরোটা আর সাথে ডিম অমলেট নেই। শ্রীলঙ্কার মাটিতে প্রথম খাবারের টেস্ট আসলে বর্ণনা করা একটু কঠিন, কারণ লোকমুখে শুনেছি তাদের ঝাল আর মশলার ব্যাপারে, কিন্তু মুখে দেওয়ার আগে ঠিক বুঝতে পারেনি যে পরিমাণটা ঠিক এত বেশি হবে। চিকেনটা খুবই ঝাঝালো স্বাদের, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো লাগবে, তবে সবার হয়তো বা না। এদের খাবার নিয়ে আরো বিস্তারিত বলবো আমাদের পরবর্তী ব্লগগুলোতে। যাই হোক, এখানে আমাদের বিল আসে
প্রায় দুজনের 1550 রুপি। পাশেই একটা পদ্মপুকুর দেখে দৌড়ে গেলাম। কি অসম্ভব সুন্দর কালার। ব্রেকফাস্ট আর হালকা একটা ব্রেক শেষে আবারও আমাদের যাত্রা শুরু। আমাদের এবারের গন্তব্য সিগিরিয়া শহর। সিগিরিয়া শহরটা ঘোরার জন্য আমরা মাত্র একদিনই সময় পেয়েছিলাম। আসলে একদিন বললে ভুল হবে, আধা দিন। কেন বলছি, কারণ আমাদের ফ্লাইট যখন ছিল 2:15-তে, আমরা ধরে নিয়েছিলাম আমরা ভোরবেলা এয়ারপোর্টে ল্যান্ড করব এবং সিগিরিয়া প্রায় সকাল সকালে পৌঁছে যাব এবং সারাদিন আমরা সিগিরিয়া ঘুরবো। কিন্তু আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমাদের বেশ অনেকটা সময় লেগে যায় সিগিরিয়া পৌঁছাতে। রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যখন আমরা সিগিরিয়া শহরে প্রবেশ করি তখন প্রায় দুপুর 2:30 বাজে। শহরে ঢুকতেই লাকি ভাই আমাদেরকে একটা মানি এক্সচেঞ্জ সেন্টার দেখায়, যেখানে আমরা পার ডলার 300 রুপি করে পেয়েছি। ভালো রেট পাওয়ায় আমরা আরো কিছু মানি এক্সচেঞ্জ করে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। সিগিরিয়া শহরে আমাদের বেশ অনেকগুলো প্লেস ঘোরার কথা থাকলেও যেহেতু আমরা অলরেডি অনেক দেরি করে ফেলেছি, সো বুঝতে পারছিলাম আসলে সবগুলো প্লেস আমরা কভার করতে পারবো না। অলরেডি যেহেতু লেট হয়ে গিয়েছে, তাই আমরা ভাবলাম আমরা একেবারে লাঞ্চ সেরে আমাদের রিসোর্টে যাই। রিসোর্টে গিয়ে আমরা জাস্ট ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়বো আমাদের যে মেইন আকর্ষণ সিগিরিয়া রকের উদ্দেশ্যে। তাই আমাদের রিসোর্টে যাওয়ার পথেই রাস্তার দুপাশে কিছু খাবারের দোকানে আমরা ঢু মারছিলাম যে আমাদের মন মতো কোনো খাবার পাওয়া যায় কিনা। কিন্তু দুঃখের বিষয়, আসলে আমরা আমাদের মন মতো কোনো খাবার তখন পাচ্ছিলাম না, কারণ আসলে আমরা একটু ভাত খেতে চাচ্ছিলাম। কয়েকটা হোটেল খোঁজাখুঁজি করার পরে এবং যেহেতু আমাদের হাতে সময় খুব স্বল্প ছিল, তাই একটা লোকাল খাবারের দোকানেই আমরা তাদের লোকাল ফুড ট্রাই করব বলে বসে পড়ি। এখানে মাটির হাঁড়ি পাতিলে করে তাদের কিছু লোকাল ফুড সাজানো ছিল। তার মধ্যে ছিল লাল চালের ভাত, ডাল ভুনা, ঢেঁড়স ভাজি, একটা কাঁচা কাঁঠালের তরকারি এবং তাদের ঐতিহ্যবাহী খাবার কোকোনাট সাম্বো। তাদের প্যাকেজটা একটু ডিফারেন্ট ছিল, যেমন দীপন নিয়েছিল ভাতের সাথে তাদের যে লোকাল ফুডগুলো আছে এগুলার একটা প্যাকেজ, যেটা ছিল 650 রুপিতে আনলিমিটেড খাবার। এবং আমি যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা ছিল শুধুমাত্র চিকেন এবং রাইস, যেটা ছিল 750 রুপির একটা প্যাকেজ। তো এখানেও আমাদের দুজনের টোটাল বিল আসে 1400 রুপির মতো। আর খাবারের টেস্টের কথা যদি বলতে হয়, খাবারগুলো দেখতে একদম আমাদের দেশের খাবারের মতো হলেও টেস্টটা আসলে সেরকম পাচ্ছিলাম না। আসলে এক একজনের টেস্ট পার্ট যেহেতু এক এক রকম, তো এই খাবারটা কারো কাছে অমৃত, আবার কারো কাছে খুব জঘন্য। যাই হোক, আমাদের কাছে মনে হয়েছে ভিন্ন একটা দেশে গিয়ে ভাত খেতে পারছি, এটাই আসলে অনেক কিছু। আর ওদের চিকেনটাও ঠিক সকালের মতোই খুবই স্পাইসি ছিল। লাঞ্চ শেষ করেই আমরা চলে আসি আমাদের রিসোর্টে। সিগিরিয়াতে আমরা যে রিসোর্টটাতে উঠেছিলাম সেটার নাম ছিল নিভাদো। এটা আমরা booking.com থেকেই বুকিং করি এবং নিভাদো ছিল আমাদের এই ট্রিপের সবচাইতে এক্সপেন্সিভ রিসোর্ট। নিভাদোতে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমাদের পার পারসন কত টাকা খরচ হয়েছে, এত লম্বা জার্নির পর কিভাবে 600 ফুট উচ্চতার সিগিরিয়ার রকে উঠলাম, এই সব কিছু শেয়ার করব পরবর্তী ব্লগে। শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম পর্বটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলবে না কিন্তু। আর যেহেতু এটা আমার প্রথম ব্লগ, তাই আমার কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে, যেন পরবর্তী ব্লগগুলো আমি আরো সুন্দর করে করতে পারি। এই পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। Couple goals, right? Golden hour vibes with this stunning view. Poolside relaxation at night. Delicious food and company. Nighttime by the pool again. So peaceful.